আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমি শামসুল আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলোচনা হবে, একটু দেখে নেন শিরোনামটা। আমাদের সাহিত্যের লেকচার 13। টোটাল লেকচারের সিরিয়ালি 13, বাট এটা কিন্তু সাহিত্যের প্রথম লেকচার আমাদের। এখানে কি আছে একটু দেখবেন। দেখেন, এখানে রয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ ও চর্যাপদ, তিনটা বিষয় আপনি পাচ্ছেন। কি কি পাচ্ছেন দেখেন। এখানে আপনি পাচ্ছেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ ও চর্যাপদ। আমি এই ফাঁকে একটা কথা বলি, আপনাদের যুগ বিভাগ থেকে প্রশ্ন আসছে, এমনকি আপনাদের চর্যাপদ থেকেও একটা প্রশ্ন হয়। আহ আসবেই আর কি, মোটামুটি ধরে নেন। কি ধরনের প্রশ্ন হয় তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি, বলে নিই। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। আমরা মুসলমানরা যেমন নামাজ পড়ি, সনাতন ধর্মের লোকজন প্রার্থনা করে, আর চর্যাপদ এরকম বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। এখন আপনাদেরকে দুইটা বিষয় আমি একটু করতে চাই। একটা হলো সহজিয়া কারা। প্রথম প্রশ্ন হলো সহজিয়া কারা আসলে। দুই নম্বর হলো, আপনাদেরকে জিজ্ঞেস করবে যে, আমি যুগ বিভাগে যাচ্ছি এখনই, ভাইভাতে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি ডক্টর, বা আপনি বাংলাতে পড়েছেন, ইংলিশে পড়েছেন, যে যার সাবজেক্ট থেকে। আপনি কদিন পরে অর্থনীতিতে পড়ে করবেন, আপনি ফরেন কালার হবেন, আপনি ডক্টর, মানুষের সেবা করবেন, আপনি কেন চর্যাপদ পড়েছেন? এখন এখানে দুই রকম উত্তর। একটা হলো এটা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন, এটা একটা সোজা উত্তর। কিন্তু আসল কথা হলো, এক কথায় উত্তরটা বলিনি, তারপরে আমি বলে যাচ্ছি। সেটা হলো, এক কথায় যদি বলেন তাহলে এটা হলো প্রাচীন বাংলা সাহিত্যের প্রাচীন জীবনধারার একখানি অমূল্য দলিল। বাংলার মানুষের, প্রাচীন মানুষের জীবনধারা একখানি অমূল্য দলিল। দেখেন, আমরা কি খেতাম, মেহমান যাচ্ছে বিয়ে করতে, মাদল বাজিয়ে মেহমানদেরকে সুগন্ধিযুক্ত পান দেয়া হচ্ছে, পেশা কি ছিল, বৃত্তিটা কিভাবে সাজুগুজু করতো, এই চর্যাপদে, এই যে জীবনধারার যে অমূল্য একখানি দলিল, এই কারণে চর্যাপদ পাঠ্য আমাদের আসলে। কারণ বৌদ্ধ সহজিয়াগণ তাদের সাধনতন্ত্রের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে সমাজকে এড়াতে পারেনি। বৌদ্ধ সহজিয়াগণ তাদের সাধনতন্ত্রের কথা গিয়ে বলতে গিয়ে অনিবার্যভাবে সমাজকে এড়াতে পারেননি। তাই চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের। এবার আসেন যুগ বিভাগটা একটু দেখে নিই। দেখেন, এই যে আপনি দেখেন, আহ ক্রমিক নং যুগ স্থিতি উল্লেখযোগ্য নিদর্শন বৈশিষ্ট্য একটু দেখবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের তিনটা যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাংলার একটু হয়েছে, আমি একটু প্রিন্টিংটা ঠিক করে দিই। এটা বাংলা গদ্য হবে, এটা বাংলা গদ্য, এটা বাংলা গদ্য হবে আর কি। দেখেন, এটা নিয়ে আরো কথা আছে। আমি কি বড় করে দেব? বড় করে দিলে অবশ্যই একটা ঝামেলা আছে। সেটা এটা দেখেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতি হলো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতি হলো 650 থেকে 1200। এই যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। আর যদি সাহিত্যের কথা ধরেন, এই যুগের সাহিত্য হলো ব্যক্তি কেন্দ্রিক। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এটা হচ্ছে প্রাচীন যুগ হলো 650 থেকে 1200, আর এটার বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক। মধ্যযুগের, মধ্যযুগ হলো 1201 থেকে 1800। এটা হলো ধর্ম কেন্দ্রিক বা দেবদেবী নির্ভর। এখন আপনাদের প্রশ্ন আসবে কি জানেন, মধ্যযুগের সাহিত্য কি নির্ভর? আপনি চোখ বন্ধ করে বলবেন ধর্মকেন্দ্রিক বা দেব দেবী নির্ভর। মধ্যযুগের সাহিত্য হলো ধর্মকেন্দ্রিক বা দেব দেবী নির্ভর। মধ্যযুগে কি কি আছে দেখেন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক পুনঃপ্রখ্যান, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, লোক সাহিত্য, কবিওয়ালা ও শায়ের। আরেকবার দেখবেন, এরপরে কি প্রশ্ন আমি বলতেছি। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখানে রয়েছে বৈষ্ণব পদাবলী, রয়েছে জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য। মূলত হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারত দিয়ে বাংলা সাহিত্য অনুবাদ কর্মের সূচনা ঘটেছিল। আর পুরো মধ্যযুগ সয়লাভ হয়ে গেছিল মঙ্গলে মঙ্গলে। ঠিক আছে? তাহলে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক পুনঃপ্রখ্যান, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, লোক সাহিত্য, কবিওয়ালা ও শায়ের। ঠিক আছে? কবিওয়ালা, শায়ের।
আর আধুনিক যুগ হলো 1801 থেকে বর্তমান। আধুনিক যুগ হলো 1801 থেকে বর্তমান। এটা হলো বাংলা গদ্যটা আধুনিক যুগের নিদর্শন। কিন্তু এখানে কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, সবই আছে। কিন্তু এক কথায় আসলে বাংলা গদ্য। আমি একটু কারেকশন করে দিয়েছিলাম। আর এখানকার বৈশিষ্ট্য হলো মানবতার জয়। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে। বলেন তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল কত? বলেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল কত? আর কোনো কারণে যদি আপনারা লিখতে না পারেন, আপনাদের কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা ধীরে সুস্থে এটা লিখবেন, পরে আবার ভিডিওটা টেনে টেনে দেখবেন, বারবার দেখবেন, সমস্যা নেই। তবে আলোচনার বাইরে আর কোনো প্রশ্ন হবে না এখান থেকে ইনশাআল্লাহ। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল কত বলেন তো? 650 থেকে 1200। হুম। আচ্ছা, যদি আসে আধুনিক যুগ শুরু হয়েছে কখন থেকে? 1801 থেকে। যদি বলা হয় বাংলা গদ্য কোন যুগে নিদর্শন বলেন তো? আধুনিক যুগের। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের। বলেন, কবিওয়ালা ও শায়েরদের আবির্ভাব ঘটেছে কোন যুগে? বলবেন মধ্যযুগে। আহ মঙ্গল কাব্য কোন যুগে রচিত হয়েছে? মধ্যযুগে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় মধ্যযুগের বৈশিষ্ট্য কি, বলবেন ধর্মকেন্দ্রিক বা দেবদেবী নির্ভর। পুরো বিষয়টা এখানে আছে। আর প্রাচীন যুগে ব্যক্তি কেন্দ্রিক, কারণ বৌদ্ধ সহজিয়াগণ নিজের ব্যক্তি মানুষকে পৃথিবীর মোহমায়া থেকে মুক্ত করার জন্য কঠোর কঠোর তপস্যায় নিমজ্জিত হতেন। এই জন্য এটা ছিল ব্যক্তি কেন্দ্রিক, এটা ছিল ব্যক্তি কেন্দ্রিক। ঠিক আছে। আর এটা হলো মধ্যযুগ হলো ধর্মকেন্দ্রিক বা দেবদেবী নির্ভর। আর আধুনিক যুগ হলো মানবতার জয়। আধুনিক যুগ কি বলেন তো? মানবতার জয়। মানুষ মানুষের জন্য, এই কথাটা বলা হয়েছে আধুনিক যুগে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন? একটা স্ক্রিনশট দেন, অথবা পরে ভিডিওটা দেখেন। এখন এটা নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। এটা লিখতে গেলে একটু সময় লাগবে, আমরা আপনাদেরকে সময় দিব। আমরা পরের অংশে চলে যাচ্ছি ভাইয়া। যাব, যাচ্ছি। দেখেন, এখানে আরেকটু ঝামেলা আছে। সেটা হলো এই প্রাচীন যুগ নিয়ে একটা ঝামেলা আছে। সেটা কি? দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতি 650 থেকে 1200। এই যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। ওনার মতে বাংলা ভাষার উদ্ভব খ্রিস্টীয় সপ্তম শতক। খেয়াল করবেন, এটা হলো সপ্তম শতক। কারণ 6-এর ঘরটা সাথে কাউন্ট হবে। 1 থেকে 100 প্রথম, 101 থেকে হলে দ্বিতীয় শতক, 2 থেকে হলে তৃতীয়, এরকম। 6-এর ঘর হলো সপ্তম। তাহলে বাংলা ভাষার উদ্ভব হলো সপ্তম শতক। আর বাংলা সাহিত্যের প্রাচীন যুগ উনি বলেছেন 650 থেকে 1200, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব হলো দশম শতক, খ্রিস্টীয় দশম শতক। অর্থাৎ 950 থেকে 1200 হলো প্রাচীন যুগ। কিন্তু দুজনের মধ্যে উনি বলেছেন এই বাংলা ভাষা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। গৌড়ীয় প্রাকৃত কি, এটা নিয়ে পরে ভাষার অংশে, বাংলা ভাষার উদ্ভব বিকাশ, ওই অংশে আমরা আলোচনা করব। গৌড়ীয় প্রাকৃত কি, মাগধী প্রাকৃত কি। উনি বলেছেন এটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে, অর্থাৎ গৌড় অঞ্চলে যে প্রাকৃত হলো সাধারণ মানুষ, সাধারণ জন। উনি বলেছেন যে গৌড় অঞ্চলে যে সাধারণ মানুষগুলো আসতো, তাদের থেকে বাংলা ভাষা এসেছে। এটা নাম দিয়েছেন তিনি গৌড়ীয় প্রাকৃত। আর এটা থেকে যেটা আসছে সেটা হলো মাগধী প্রাকৃত। অর্থাৎ মগধ অঞ্চল থেকে যেটা আসছে সেটা হলো মাগধী প্রাকৃত। একটা হলো গৌড়ীয় প্রাকৃত, আর একটা হলো মাগধী প্রাকৃত। একটা গৌড়ীয় প্রাকৃত, একটা মাগধী প্রাকৃত, ঠিক আছে। তাহলে 650 থেকে 1200, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি হচ্ছে এটা আসছে গৌড়ীয় প্রাকৃতকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে 1200, এটা আসছে মাগধী প্রাকৃত থেকে। ওকে। এখন দেখেন, এই যে 1201 থেকে যে 1800 সময়টা খেয়াল করতে হবে কিন্তু। এই যে সময়টা, এর মধ্যে 1201 থেকে 1350, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ। এটাকে অন্ধকার যুগ বলা হয়, এটাকে সান্ধ্য যুগ বলা হয়, এটাকে বন্ধা যুগ বলা হয়। এখন যদি আসে অন্ধকার যুগের বিস্তৃতি কত বছর, আপনি চোখ বন্ধ করে বলবেন 150 বছর। অন্ধকার যুগের বিস্তৃতি কত বছর বলেন তো? 150 বছর। মনে থাকবে? আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলিনি, যদিও এটা আমরা আলোচনা করব। সেটা হলো, যদি জিজ্ঞেস করা হয়
অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয়? আপনি চোখ বন্ধ করে বলবেন অন্ধকার যুগের জন্য তুর্কি শাসক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে দায়ী করা হয়। তুর্কি শাসক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে দায়ী করা হয়। ঠিক আছে? তাহলে দেখো, এই 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়, সান্ধ্য যুগ বলা হয়, বন্ধ্যা যুগ বলা হয়। এই যে 1761 থেকে 1860, এই 100 বছরকে বলা হয়, ও এটা ভুলে করেছে, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। তাহলে অবক্ষয়ের যুগ কোনটা? যুগ অবক্ষয়ের, তাহলে 1761 থেকে 1860, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। ঠিক আছে? 1801 থেকে 1960, এই সময়টাকে বলা হয় আধুনিক যুগ প্রথম পর্ব। 1801 থেকে 1960 আধুনিক যুগ প্রথম পর্ব। আর 1961 থেকে যে বর্তমান, এই সময়টাকে বলে উত্তর আধুনিকতা। উত্তর আধুনিকতার মর্ম মূলে রয়েছে নৈরাশ্যবাদ। তাহলে বসে যাব নৈরাশ্যবাদ। বুঝছো নৈরাশ্যবাদ বললে? তো হতাশা, এটা নাই ওটা নাই, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল। এটা সব এই, এটা হলো উত্তর আধুনিকতার। তাহলে উত্তর আধুনিকতার মর্ম মূলে কি রয়েছে? নৈরাশ্যবাদ। নৈরাশ্যবাদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের স্থিতিকাল কত? 650 থেকে 1200। হ্যাঁ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন এটা 950 থেকে 1200। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলতো? চর্যাপদ। হ্যাঁ, আচ্ছা, এটা পরে আসতেছি ভাইয়া। এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেন, এখানে এখানে একটা স্ক্রিনশট দেন, আশা করি এটাও আপনাদের জন্য কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যুগ সন্ধিক্ষণ কখন? এই যে ভারতচন্দ্র রায় মারা যাওয়ার পরের বছর থেকে মেঘনাদ বধ কাব্য প্রকাশের আগের বছর। ঠিক আছে? ও, আমরা চর্যাপদে চলে আসলাম। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। না, চর্যাপদ। চর্যাপদ কি আসলে? এই যে চর্যাপদ না, আমরা আলোচনা যাই চর্যাপদ কি। একটু আমি করে দিচ্ছি, একটু বড় করে নেই। হ্যাঁ, একটু বড় করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। একদম সোজা কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। চর্যাপদ, চর্যাপদ বৌদ্ধ, বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, সহজিয়া সম্প্রদায়ের, সম্প্রদায়ের সাধন সঙ্গীত, তার মানে গান। আপনি অবশ্যই মনে রাখবেন, পরীক্ষায় যদি আসে, দুইটা তথ্য আপনাকে দেই এক ফাঁকে। যদি আসে বাংলা ভাষার বয়স কত, আপনি চোখ বন্ধ করে বলুন 1000 বছর। যদি আসে চর্যাপদের বয়স কত, 1000 বছর। বাংলা সাহিত্য কত বছরের পুরানো? 1000 বছর। বাংলা ভাষা কত বছরের পুরানো? 1000 বছর। চর্যাপদ কিসের সংকলন? গানের সংকলন। বলাই তো আছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে চর্যাপদের বয়স কত? 1000 বছর। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্য কত বছরের পুরানো? 1000 বছর। এটা, তাহলে দেখেন, চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। সাধন, সাধন সঙ্গীত, সঙ্গীত। সহজিয়া কারা? সহজিয়া, সহজিয়া বৌদ্ধ ধর্মের, সহজিয়া বৌদ্ধ ধর্মের, ও ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়, সম্প্রদায়। তারা বৌদ্ধ ধর্মকে, ধর্মকে সহজভাবে উপস্থাপন, উপস্থাপন করেছিলেন বলে
করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত। সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত। ওকে, আপনি চাইলে লিখে নিতে পারেন, আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমি পরের পার্টে যাব কিন্তু। অথবা আমি কন্টিনিউ করে যাই, আপনার পরে আবারও এই ভিডিওটা বা এই ক্লাসটি টেনে দেখেন, দেখে ধীরে সুস্থে নোটটা করে নেবেন, কারণ নোটের বাইরে কিছু আর আসবে না ইনশাআল্লাহ। আবিষ্কার বৃত্তান্ত, আচ্ছা, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আছে না সবকিছুর? যেমন আবিষ্কার বৃত্তান্তটা আমরা দেখি। আবিষ্কার বৃত্তান্ত, আবিষ্কার বৃত্তান্ত 1882 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র, রাজেন্দ্র লাল মিত্র সর্বপ্রথম সর্বপ্রথম 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে নেপালে বৌদ্ধতান্ত্রিক, 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্ম মতের কথা প্রকাশ করেন। প্রকাশ করেন 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে তাতে উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে হয়ে 1907 সালে 1907 সালে মহামহোপাধ্যায় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, ওনার নাম হলো হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, শাস্ত্রী মহাশয় তাতে উদ্বুদ্ধ 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান দাঁড়ি। তিনি তিনি নেপালের তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে রয়্যাল তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে কি কি বইগুলো একটু দেখবেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ডাকরনব কমা সরহ পার দোহা। প্রশ্ন এসেছিল কোন কোন বই এখান থেকে উদ্ধার করা হয়েছিল। ডাকরনব, সরহ দোহা, কৃষ্ণাচার্যের দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। এই গ্রন্থগুলো আবিষ্কার করেন আবিষ্কার করেন পুরো বোর্ডের দিকে তাকালে হবে। 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা, এই শব্দটা একসাথে, বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি মানে কি, রাজকীয় গ্রন্থাগার, রয়্যাল লাইব্রেরি থেকে 4টা বইয়ের কথা বলেছি আমি, কি কি? ডাকরনব,
ব্যাকরণক, চরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। কি কি? ব্যাকরণক, চরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। হ্যাঁ, এটা হয়ে গেলে আমরা পরের অংশে যাব। আবিষ্কার করেন, পরের অংশে যাচ্ছি আমরা। আবিষ্কার করেন এর পরের অংশ 1916 সালে 1916 সালে তিনি তার, আমি দরকার আর একবার রিপিট করবো, সমস্যা নাই। তিনি তার নিজের সম্পাদনায় নিজের সম্পাদনায় 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে, গ্রন্থ চারখানা একত্রে, একত্রে কি নামে? একত্রে হাজার বছরের পুরানো, হাজার বছরের পুরানো বাংলা ভাষায়, হাজার বছরের পুরানো বাংলা ভাষায়, বাংলা ভাষায় বৌদ্ধ গান, বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে কি হাজার বছর পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ গবেষকগণ এর মধ্যে কেবল গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার বাংলা ভাষার প্রাচীনতম প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো অন্যগুলো নয়। তাহলে 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। তাহলে চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত আমরা পেয়ে গেলাম। আমি শুরু থেকে আরেকবার কি বলবো? তাহলে চর্যাপদ কি নামে প্রকাশ করেছে, এটা আসছিল বিসিএস এ। তাহলে শুরু থেকে কি যাচ্ছে? ও, এটা মুছে গেল কেন? নোটে গেলাম তাই, হওয়ার কথা ছিল। এখানে ছিল, কিন্তু এটা তো মুছে যাওয়ার কথা ছিল না। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। অন্যগুলো নয়। তাহলে আমি এটা মুছে ফেলি। এবার আসেন। হুম, আবিষ্কার বৃত্তান্ত গেল আমাদের। এরপরে কি? পদ ও পদকর্তা, এটা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? আবার ভাষা নিয়ে কথা আছে। পদ পদকর্তা, প্রথম কথাটা দেখেন, এই যে পদকর্তাগণ সবাই নিজেদের নামের শেষে পা যুক্ত করেছেন। একটু পরে জিজ্ঞেস করবেন, স্যার পা কি? আমি আগে বলে দিলাম, পা। পা মানে কি? দেখেন, পা, পাদ, পদ, সবাই পদ। পা পাদ পদ, অর্থাৎ যিনি, অর্থাৎ যিনি পদ রচনা করেন, পদ রচনা করেন
পা পদ পদ অর্থাৎ যিনি পদ রচনা করেন তিনি পদকর্তা বা কবি। পা পদ পদ অর্থাৎ যিনি পদ রচনা করেন তিনি পদকর্তা বা কবি। তারা নিজেরা তারা নিজেরা তারা নিজেরা পদ রচনা করতেন বলে পদ রচনা করতেন বলে বলে সম্মানজনক এ উপাধিটি সম্মানজনক এই উপাধিটি ব্যবহার করেছেন। তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখো, পা পা পাদ পা পাদ পদ অর্থাৎ যিনি পদ রচনা করেন তিনি পদকর্তা বা কবি। তারা নিজেরা পদ রচনা করতেন বলে সম্মানজনক এই উপাধিটি ব্যবহার করেছেন। তারা নিজেরা পদ রচনা করতেন বলে সম্মানজনক এই উপাধিটি ব্যবহার করেছেন। ঠিক আছে। আর এখনো আমরা মূল আলোচনায় কিন্তু আসেনি, এই যে পদকর্তাদের নিয়ে একটু দেখেন প্লিজ। একটা স্ক্রিনশট দেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ধীরে সুস্থে লিখবেন। আপনাদের সাথে ডক্টরদের সাথে একটা ইয়া থাকে, মিনি ক্লাস নিয়ে একটু সুবিধা হলো, তারা এই বিষয়টা খুব তাড়াতাড়ি ধরতে পারেন। সাধারণদের মধ্যে অনেকে রয়েছেন যারা খুব ভালো ট্যালেন্ট চৌকস, কারো কারো ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, তাদেরকে বলবো একটু পরে আবার ভিডিওটা টেনে দেখবেন, কোনো সমস্যা নেই। আমরা তো আছি সার্বক্ষণিক ছায়া হয়ে, তবু পাশে রইব। যাও, পদকর্তা একটু দেখেন। এটা একদম শুরু থেকে আসি, একটু একটু জটিল প্রক্রিয়াটা। এখন যেটা যাব, প্রশ্নটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের আদি কবি হলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোন পদ তার রচিত কোন পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোন পদ চর্যাপদে নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোন পদ চর্যাপদে নেই। তবে তবে 21 নং পদে পদে তার নাম তার নাম উল্লেখ রয়েছে। তার নাম উল্লেখ রয়েছে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোনো পদ চর্যাপদে নেই, তবে 21 নং পদে তার নাম উল্লেখ রয়েছে। দাঁড়ি ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শহীদুল্লাহর মতে চর্যাপদের চর্যাপদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি হলেন আদি কবি হলেন সবরপা। সবরপা। তবে তবে চর্যার প্রথম পদটি প্রথম পদটি লুইপা রচিত বলে
লুইপা রচিত বলে তাকে চর্যাপদের, তবে চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যাপদের বা বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয়। বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয়। আদি কবি হিসেবে ধরা হয়। দাঁড়ি তাহলে বোর্ডের দিকে তাকান। এই যে যদি আসে, আমি লাইনটা পুরোটা একবার পড়ে ফেলি, তারপরে প্রশ্ন কিভাবে আসবে আপনারা কিভাবে আনসার করবেন আগে দেখেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই মতকে সমর্থন করেছেন ফরাসি পণ্ডিত সিলভা লেবি। তিনি বলেছেন, হ্যাঁ, বাংলা সাহিত্যের আদি কবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, বাংলা সাহিত্যের আদি কবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দে নেপালের রাজা নরেন্দ্র দেবের সময় নেপাল গিয়েছিলেন। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের আদি কবি হলো মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। তার রচিত কোনো পদ চর্যাপদে নেই, তবে 21 নং পদে তার নাম উল্লেখ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি হলেন সবরপা, সবরপা। তবে চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যাপদের বা বাংলা সাহিত্যের, চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যাপদের বা বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয়। তাকে বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে ধরা হয়। তাহলে চর্যাপদের আদি কবিকে, বাংলা সাহিত্যের আদি কবিকে, হ্যাঁ এটা এবার আসি। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে বাংলা সাহিত্যের আদি কবিকে মীননাথ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের আদি কবিকে সবরপা। আমি সরে যাচ্ছি, দেখতে হলে সমস্যা হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আসলো না, সেক্ষেত্রে চর্যাপদের আদি কবি আসলে, সেক্ষেত্রে চর্যাপদের আদি কবি আসলে লুইপা, বাংলা সাহিত্যের আদি কবি আসলে লুইপা, শহীদুল্লাহর নাম না থাকলে। বাট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম থাকলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে হবে মীননাথ, আর চর্যাপদের হবে সবরপা। আমি সম্ভবত এই প্রশ্নের ধরনটা বোঝাতে পেরেছি। এখানে আরো কিছু তথ্য রয়েছে, সেটা পদকর্তাদের নিয়ে একটু দেখেন। চর্যার, আচ্ছা, লুইপা রচিত সেই পদটা একটু দেখেন, বিখ্যাত সেই পদটা কি, বাংলাদেশের প্রথম কবিতার লাইন একটু দেখেন। কাতরু বড়, কাতরু বড় পাঞ্চবিডালো, কাতরু বড় পাঞ্চবিডালো চঞ্চল চিয়ে, চঞ্চল চিয়ে পৈঠায় কালো। কাতরু বড় পাঞ্চবিডালো, পাঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠায় কালো। শ্রেষ্ঠ শরীর হলো আমার এই দেহ, আর তাতে 5টি ডাল রয়েছে। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে, ধ্বংস প্রবেশ করেছে। কা তরু বড় পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠায় কালো। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। সেখানে 5টা ডাল চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে, ধ্বংস প্রবেশ করেছে। ঠিক আছে, এবার আসি আমরা পরের এটায়, পদকর্তা। দেখেন চর্যার, আচ্ছা, এটা কেমনে জানলাম যেটা এটা পাই নাই? এটা নিয়ে আমরা পরে কথা বলতেছি, কারণ চর্যাপদের খানি তিব্বতী অনুবাদ থেকে জানা গেছে কোনটা কোনটা পেয়েছি, কোনটা কোনটা পাইনি। চর্যার 24, 25 এবং এবং 48 নং পদ পাওয়া যায়নি। চর্যার 24, 25, 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে
24 নং পদের রচয়িতা, এর মধ্যে 24 নং পদের রচয়িতা কাহ্নপা। কাহ্নপা, কাহান্নপা, এই যে পা একটু আগে বলেছিলাম। 25 নং পদের রচয়িতা, 25 নং পদের রচয়িতা, রচয়িতা তন্ত্রীপা, তন্ত্রীপা বা তেন্তরিপা বা তেন্তরিপা, এবং 48 নং পদের রচয়িতা, 48 নং পদের রচয়িতা, রচয়িতা কুকুরিপা। তাহলে চর্যার 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে 24 নং পদের রচয়িতা কান্নপা, 25 নং পদের রচয়িতা তন্ত্রীপা বা তেন্তরিপা এবং 48 নং পদের রচয়িতা কুক্কুরিপা। 23 নং পদটি খণ্ডিত পাওয়া গিয়েছে। 23 নং পদটি খণ্ডিত পাওয়া গিয়েছে। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমি যাচ্ছি। 23 নং পদটি খণ্ডিত পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে। খণ্ডিত এই পদটির রচয়িতা, খণ্ডিত এই পদটির রচয়িতা, খণ্ডিত এই পদটির রচয়িতা, রচয়িতাকে ভূ শুকু পা। চর্যার 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে 24 নং পদের রচয়িতা কান্নপা, 25 নং পদের রচয়িতা তন্ত্রীপা বা তেন্তরিপা এবং 48 নং পদের রচয়িতা কুক্কুরিপা। 23 নং পদটি খণ্ডিত পাওয়া গিয়েছে। খণ্ডিত এই পদটির রচয়িতা ভূ শুকুপা। খণ্ডিত এই পদটির রচয়িতাকে ভূ শুকুপা।